কবির খান, ওনার কথাবার্তা শুনে আমার খুব ভালো মনে হতো, সবকিছু মনে হতো। কিন্তু পরে দেখলাম যে উনি ওনার ওই সময়টাতে প্রায় 35,000 কোটি টাকা সিস্টেম লস হয়েছে এবং ভর্তুকি দিতে হয়েছে। তাহলে সে 40,000 কোটি টাকা ধরুন সে ঋণ পরিশোধ করছে, সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, ভালো কথা, তো এটা তো করতে হবে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে 17 মাসের মধ্যে যদি কেবলমাত্র জ্বালানি সেক্টরে 35,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়, ইটস অ্যালার্মিং। নাম্বার 2 হলো যে এই সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে আরো নতুন 35,000 কোটি টাকা চাওয়া হয়েছে আগামী অর্থ বছরের জন্য। দেখেন, অর্থ বছর মানে কি, এই যে এখন চলমান এই কদিনের জন্য তাকে সাবসিডি দিতে হবে 35,000 কোটি। সরকার এই ক্রাইসিস শুরু হওয়ার আগে, মানে যখন যে ক্রাইসিস শুরু হওয়ার আগে, তার আগের থেকেই তারা বলছিল যে আমাদের তেল এবং গ্যাস এইগুলো কেনার জন্য $2 বিলিয়ন আমাদের লাগবে ফরেন মানি। এজন্য এই বিশ্ব ব্যাংকের IMF এর পেছনে তারা ঘুরছে। তাহলে দেখুন যে এই যে আমাদের যে রানিং ক্রাইসিস, এই ক্রাইসিসের আগে ফজল কবির বা ওনার 35,000 কোটি টাকা ডেপ্রিসিয়েশন রয়েছে। এর বাইরে এই অর্থ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন 35,000 কোটি টাকা আবার নতুন করে চাচ্ছে। আর এর সাথে যদি এখন এই ইরান এবং আমেরিকার এই যুদ্ধের এই লোড আমরা যদি চাপাই, তাহলে এটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে এটার অঙ্ক আমার জানা নাই। এগুলো এক। 2 নম্বর হলো যে এখন জনাব টুকু সাহেব যে মন্ত্রী আছেন, উনি যখন দেখছেন, তিনি মন্ত্রী ছিলেন ধরুন আজ থেকে 18 বছর আগে, তাই না? 18 বছর আগে বা 20 বছর আগে। 20 বছর একটা মানুষের মানে অনেক নষ্ট হয়ে যায়। আর বিশেষ করে 60 বছরের পরে এটা ধ্যাত ধ্যাত করে নামতে থাকে, মানে এত শরীর মানে ডেটোরিয়েট করে আফটার 60। আমি তো এই যে এখন 60 সই এতেই আমার জাঙ্গের ঠেঙ্গে নিয়ে টানাটানি লেগে যায়, অনেক সমস্যা হয়। তো যার আর তখন ওনার যেটা ছিল, ওনার যে বয়স, এখন ওনার বয়স, উনি তো শেখ কামালের বন্ধু, ফলে ওনার বয়স হয়েছে 74। ফলে ওনার অনেক জটিলতা আছে, উনি ইচ্ছা করলেই আগের মতো দৌড়দৌড়ি করতে পারবেন না। আর উনি যখন মন্ত্রী ছিলেন তখন 3500 মেগাওয়াট ছিল টোটাল ক্যাপাসিটি, আর আমাদের 4200 মেগাওয়াট ছিল চাহিদা। 700 মেগাওয়াট সম্ভবত আমাদের কাছে ডেপ্রিসিয়েশন ছিল। এখন আমাদের উৎপাদন অ্যাবভ 20,000, অ্যাভারেজ আমাদের 15-16 হাজার মেগাওয়াট হচ্ছে, 12,000-এর উপরে উঠে নাই। এখন ওনার যদি মানে ওনার সেই যদি আগের সেই ধরেন, তাহলে ওনার মতো আরো 4 জন মন্ত্রী দরকার, অ্যাটলিস্ট 4 মিনিস্টার দরকার, যদিও সেই অ্যাকুরেসি দরকার। আদারওয়াইজ এখানে নতুন ব্লাড দরকার। তো এখন তারেক রহমান সাহেব বিভিন্ন জায়গাতে উপদেষ্টা নিয়েছেন, বিভিন্ন জায়গাতে, কিন্তু বিদ্যুতের এই সেক্টরে কয়জন নিয়েছেন আই ডোন্ট নো টিল নাও, এখন পর্যন্ত আমি তাদেরকে দেখিনি। তো এখানে যে প্রবলেমগুলো দেখছি, যে আপনি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ রাখলেন এই কারণে যে এখানে তেল লাগবে না, লোড ম্যানেজমেন্ট করলেন, সবকিছু করলেন, কিন্তু ওই সিস্টেমটা যে বন্ধ রাখার পরও আপনাকে ওইটার জন্য একটা চার্জ দিতে হবে। সেটার পরিমাণ কত? সেটার পরিমাণ তো ওই যে তেল কেনার সেটা অনেক বেশি, ওটা আপনি দিবেন, সামাল দেবেন কিভাবে? তো ওই জিনিসগুলো, অর্থাৎ এখানের যে রিয়েল যে ক্যালকুলেশনগুলো, সেই ক্যালকুলেশনগুলো আমি সরকারের মুখ থেকে শুনছি না। আর দ্বিতীয়ত একটা ব্যাপার হলো যে আমরা ওই সুলতান সুলেমানের সিরিয়ালগুলো দেখতাম, সুলতান সুলেমান, হুররম, এগুলো তো সবাই দেখতাম। তো তখন হি ওয়াজ দ্য ফাইনেস্ট কিং এভার হ্যাপেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। তার জমানাতেও যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, সম্রাটের স্ত্রী, মা সবাই মিলে ইহুদি ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে সম্রাটকে দেখা করে তাদের কাছ থেকে টাকা ঋণ করে আনতো। আমাদের যখন সারা পৃথিবীর গ্লোবাল জিডিপির 35% গ্লোবাল জিডিপি ওয়াজ কন্ট্রোল বাই দ্য সম্রাট আওরঙ্গজেব, তিনি 3 থেকে 4 বার দেউলিয়া হয়ে গেছিলেন। ঠিক ওই সময়টাতে এই যে মারোয়ারি ব্যবসায়ী, পারস্য ব্যবসায়ী এবং ইহুদিদের কাছ থেকে টাকা নিয়ে তাকে চলতে হয়েছে। ভাইরি, এখন আমাদের দেশে মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস $9 বিলিয়ন বিদেশের থেকে লোন নিয়ে গেছে, যার 1.25 লক্ষ কোটি টাকা যার মূল্য। টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংকগুলোকে দিছে 35,000 কোটি টাকা। আপনি মিলাইতে হবে তো, এগুলো আকাশ থেকে আসবে না। আর স্থানীয় ব্যাংক থেকে 50,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে 17 মাসে নিয়েছে। আচ্ছা, 5.5 লক্ষ কোটি টাকা আমাদের খেলাপি ঋণ।
15 লক্ষ কোটি টাকার মধ্যে যদি 5.5 লক্ষ টাকা খেলাপি ঋণ হয়ে যায়, এখন এই যে নতুন সরকার আসলো, আজকে আপনি ফ্যামিলি কার্ড দিতেছেন, কালকে আপনি ডিজেল কার্ড দিতেছেন, কার্ড দিয়ে আপনি ভরে ফেলতেছেন, 20,000 কিলোমিটার আপনি খাল খনন করবেন, মানুষ খুশির ছুটে কোথায় ভেকু আছে ভেকুর নিয়ে আসে সারা দুনিয়াতে, মানে এই অবস্থা। মন্ত্রী হইয়া তার ফার্স্ট যেগুলো যে কোনো মূল্যে একটা ভেকু নিয়ে একটা ছবি তুলতে হবে। এই যে যে জিনিসগুলো চলছে প্রত্যেকটার সাথে কিন্তু টাকার সম্পর্ক। হোয়ার ইজ দ্য মানি? টাকা কোত্থেকে আসবে? এখন এটা হলো যে যদি আপনি বলেন যে এই যে মাত্র এখন একটা সময় জিয়াউর রহমান সাহেব বলছে মানি ইজ নো প্রবলেম, ওই সময়টা এখন আর নেই। এখন এই যে বাস্তব যে অবস্থাগুলো চলতেছে, একটা ডটের সাথে আরেকটা ডট আমি মিলাতে পারছি না। মিলাতে না পারার কারণে কি হচ্ছে আপনি দেখেন, সচিবালয়ে যে কথা দেখছি পার্লামেন্টে তার উল্টো, পার্লামেন্টে যা দেখছেন বায়তুল মুকাররমে খতিবের ভাষণে গিয়ে দেখেন তার উল্টো। এরপরে গিয়ে আপনি যদি মন্ত্রীদের দপ্তরে যান, সব কিছু দেন, একটার সাথে আপনি মিলাতে পারবেন না। এরপরে পেট্রোল পাম্পে যান, বাজারে যান, কোনোটার সাথে কোনোটা মিলছে না। এবং যখন আপনি একটা রাষ্ট্র চলে চেইন অফ কমান্ডে, তো রাষ্ট্রের একটা চেইনের সাথে একটা মিল থাকবে, কিন্তু আপনি যা কিছু দেখছেন কোনোটার সাথে কোনোটা আপনি মিলাতে পারছেন না। দ্যাট ইজ এ ডেঞ্জারাস এলিমেন্ট। মুজিবুর রহমান মঞ্জু, এই যে একটার সাথে আরেকটা মিল খুঁজে পাচ্ছেন না গোলাম মাওলা রনি, এবং আজকে যে সিদ্ধান্তগুলো আপনি যে বলছেন যে সবগুলোই জনতুষ্টিমূলক হচ্ছে, আজকে এখন যে সিদ্ধান্তগুলো এগুলো কিভাবে দেখছেন এবং দিন শেষে আসলে কতটা প্রভাব ফেলবে? আমরা যে কনজাম্পশন কমানোর জন্য স্টেপ নিচ্ছি, কেন নিচ্ছি সেটা তো আগে বলতে হবে মানুষকে। মানুষের কাছে কিন্তু কোনো কথা নাই। মানুষের কাছে আপনি বলছেন কি কোনো সংকট নাই, সংকট না থাকলে স্কুল বন্ধ করছেন কেন? সংকট না থাকলে মার্কেট টাইম স্কুইজ করছেন কেন? আপনাকে এটা ব্যাখ্যা দিতে হবে না। আমি এটাই বুঝি না যে একটা জিনিস একটা মানুষকে তো আগে জানাতে হবে। আমরা যে এই যে প্যানিকটা কেন হচ্ছে, এখন তো আরো প্যানিক বাড়বে। এখন তো মানুষ বলবে যে আসলে মনে হয় আমাদের দেশে তো মানুষ মনে করবে যে আসলে মনে হয় তেল কিছু নাই, আপনি যা বলছে। মঞ্জু ভাই, 1 মিনিট, ডেইলি স্টারের মতো পত্রিকা বলছে স্টার রিফাইনারি বন্ধ হয়ে যাচ্ছে। সেজন্য বলছি যে আগের কাজটা আগে করতে হবে। আগে পিপলকে অ্যাড্রেস করেন, পিপলকে বলেন যে আমাদের তেলের সংকট নাই, কিন্তু বিশ্ব পরিস্থিতি যে দিকে যাচ্ছে আমাদেরকে সামনের জন্য এই সঞ্চয় থাকতে হবে। আমরা ফিউচারের জন্য আসেন একটু সংযমী হই, এইভাবে মানুষকে তো আগে তৈরি করতে হবে। তারপরে আপনি হ্যাঁ মার্কেট এমনি বেচা কিনা নাই, আমি যা দেখতেছি বেচা কিনা খুব কম। আপনি 6টা থেকে 6টায় করছেন, আমি রহমতুল্লাহের সাথে একমত, 6টায় করেছেন ভালো, স্কুলটার উপর হাত দিয়েন না। কিন্তু মনে রাখতে হবে একটা এফেক্ট আরেকটার উপর পড়বে। আপনি যখন দোকানপাটের বেচা বিক্রি কম হবে তখন কিন্তু ওর ওই সবাই তো আর স্যালারি ঠিক মতো দিবে না। কিছু কিছু দোকান যখন তার বেচা কমে যাবে, তার কর্মচারীরও কিন্তু আবার সংখ্যা কমে যাবে, কর্মচারীর বেতনের উপর হাত পড়বে। এটা কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন না। এই জন্য টোটালি আমরা চেষ্টা করতে হবে দেশ জাতিকে এই ক্রাইসিস সম্পর্কে সচেতন করতে হবে। আপনি মনে করবেন না যে সবাই সবকিছু জানে। যেমন আমরা এখানে দেখবেন, এখানে আমরা সবাই চিন্তিত, আমরা বলছি যে 50% প্রাইস বেড়ে গেছে ওয়ার্ল্ড মার্কেটে। আমাদের এখানে তো আমরা কয়দিন থামিয়ে রাখতে পারবো? আমাকে তো বেশি দাম দিয়ে জ্বালানি কিনতে হবে, স্পট মার্কেট থেকে হোক, যেখান থেকে হোক। এই জায়গায় সরকারের এইখানেই আমি শৃঙ্খলার অভাব দেখছি, এবং সরকারের কথা এবং কাজের মধ্যে মিল পাচ্ছি না আমরা। দেখেন, আমি যদি পলিটিক্যাল জায়গাতেও দেখি, সরকার কিন্তু খুব জোরে সোরে বলছে যে জুলাই সনদের অক্ষর অক্ষর ওনারা বাস্তবায়ন করবেন। আবার আমরা দেখছি যেই মানে জুলাই সনদের বৈধতা নিয়ে ওনার প্রশ্ন তুলছেন, গণভোট নিয়ে বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। তাহলে এটা কি হলো? আপনি বলছেন আপনি খারাপ মানুষ, আবার বলছি আপনাকে আমি মাথায় তুলে রাখবো। এটা কি কোনো সিমিলারিটিস হইল না তো? এই জন্য এখানের ক্ষেত্রে আমি বলছি যে প্রথম কথা হচ্ছে নেশনকে অ্যাড্রেস করেন, আমাদের কি পরিমাণ অবস্থা আছে, সামনে কি হতে পারে সেটা বলেন। এই সরকারটা এই সময়ের মধ্যে সবচাইতে বেশি জনগণের সমর্থন নিয়ে এসেছে, যেটা আমরা বলছি যে 2/3 মেজরিটি পেয়েছে। তার মধ্যে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি জনগণকে আরো খুশি করতে চাচ্ছেন, করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সেই খুশিটার জায়গা যদি খুশির, আপনি আমাকে বিরিয়ানি খেতে দিলেন কিন্তু আমি খুব বিষাদময় মন নিয়ে বিরিয়ানি খেলাম, লাভ তো হলো না। এই জন্য বলছি যে আপনি যে কৃষককে কৃষক কার্ড দিচ্ছেন, আপনি যে লোককে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, সে যখন দেখছে যে 6 ঘন্টা তাকে পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় থাকতে হচ্ছে, যে মোটরসাইকেল, যে মেয়েটা ধরেন মোটরসাইকেল চালিয়ে রোজগার করে, সে হয়তো 2,500 টাকা পেল ওই মাসে, কিন্তু সে যায় মোটরসাইকেলের তেল নিতে যায়, সে 4 ঘন্টা দাঁড়ায় আছে, তার
ওই ওই খুশিটা তো সেখানে উবে যাচ্ছে। এবং আপনি দেখেন এই যে রেশনিংটা করেছে সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই যে অল্প আয়ের যারা যে উবার টুবার চালায়, পাঠা উবার যারা চালায়, যারা ওই যে খাবারটা, ওরা কিন্তু সিরিয়াস লেভেলের ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হয়েছে। সেই জন্য মার্কেট টার্গেটে কিন্তু লোকজন বেশি নাইও, বেচা বিক্রি যে খুব আছে তা না, অর্থাৎ সামগ্রিক একটা ক্রাইসিস আমাদের আছে। কিন্তু রনি ভাই যেভাবে মানে একেবারে খুব হতাশার চিহ্ন দেখছেন, আমাদের দেশে কিন্তু বহুবার শেখ হাসিনা নিজেও বলেছে দুর্ভিক্ষ আসছে, কিন্তু দুর্ভিক্ষ আসে নাই। কেন আসে নাই? আমাদের এই লার্জেস্ট পপুলেশন, ইকোনমি এত স্প্রেড মানে এত স্প্রেড হয়েছে যে আমরা কোনো না কোনোভাবে কাভার করে যাচ্ছি। এবং এই কোনো না কোনোভাবে কাভার করে যাওয়ার কারণে আমাদের রাজনৈতিক নেতারা কিন্তু আমাদেরকে বারবারই বঞ্চিত করেন, আমাদেরকে নিয়ে বারবার খেলাটা খেলেন। সেই জন্য আমাদের বক্তব্য হচ্ছে যে ক্রাইসিসটা সামনে আনেন, পিপলকে এঙ্গেজ করেন। পার্লামেন্ট আছে, এখন পার্লামেন্টকে এগুলো নিয়ে আলোচনা করেন। পার্লামেন্টে মুলতবি দিয়ে 2 বার যে আলোচনাগুলো হচ্ছে আমি মনে করি একদম আননেসেসারি। এইটা সেটেল ইস্যু, গণভোট সেটেল ইস্যু। এই জায়গাটিতে একটু পরে বিস্তারিত আলোচনা যাচ্ছে, একটু শুনি জানি প্রসঙ্গ আর একটু শামসুজ্জামান দুদু, এই যে সমস্যাটাকে সামনে আনা, জনগণকে এঙ্গেজ করা, কেউ কেউ বলেন সব দলকে নিয়ে বসা, সব পক্ষকে নিয়ে বসা, এই জায়গাটায় বিএনপি মানে এগোচ্ছে না কেন, পিছপা কেন? হয়তো আনুষ্ঠানিকভাবে বসে নাই সবার সঙ্গে, সম্পর্ক নেই এমন না, আলোচনার ভেতরে ভেতরে না না যোগাযোগ নাই গণতান্ত্রিক দেশে, এটা ঠিক না। যেমন এই এখানে আমরা 4 জন আছি না, রাজনৈতিক বিচক্ষণতা না থাকলে মানে এত ক্রাইসিসের মধ্যে তো অনেকে অনেকের সঙ্গে বসবে না, মানে সেইভাবে যোগাযোগ রাখবে না। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে সবার সঙ্গে সবার যোগাযোগ থাকে। হ্যাঁ, একটু আনুষ্ঠানিকভাবে বসলে তার আবার একটা প্রতিক্রিয়া আছে, জাতীয়ভাবে একটা প্রতিক্রিয়া আছে। আবার ভিন্ন অর্থে যে কথাগুলো আমরা এখন বলছি না, এটা একটা প্যানিক সৃষ্টি করছে। মানে যে কথাটা কালকে বলার দরকার, পরশুদিন বলার দরকার, আমি 2 দিন আগে বলে দিলাম। এটা আমাদের মান্যবর রনি সাহেব চমৎকার কথা বলেন, তার মতো করে তিনি যে ব্যাখ্যা দিলেন, তাতে তো কালকে শুধু তেল না, চালও কেনার প্রশ্ন দেখা দেবে। পারলে পরে সবজিও কি করে মানে 5 মাসের জন্য কিনে রাখা যায় সেটাও গিন্নিরা দেখবে। কারণ রনি সাহেব তো মানে এটা না বুঝার লোক যদি বলে তো এটা পাগল। কিন্তু দায়িত্বশীল অবস্থান থেকে যখন কথাগুলো যে ব্যাখ্যাই আমরা দিই না কেন, সেই ব্যাখ্যাগুলো খুব মানে হৃদয় স্পর্শী করে মানে যে বলার, সেটা সবারই তো একটা রাজনৈতিক বিশ্বাস আছে, ভাবনা আছে, চিন্তা আছে। তো সেই ভাবনা এবং চিন্তা থেকে বেশিরভাগ ক্ষেত্রে তারা কথা বলে। আমি যেমন বিএনপি করি, আমার এখন যেটা মনে হয়েছে যে একটা সরকার 1.5 মাসও হয়নি, যেমন প্রেম করলাম 1-2 বছর 3 বছর, সেখানে না ভালোবাসা যেমন আসে ঘৃণাও আসে, কিন্তু ভালোবাসাই তো হয় নাই। মানে 1.5 মাসের মধ্যে মানে ওইভাবে তো কোনো ঘটনা নেই আমার কাছে যেটা মনে। এমনকি সরকার যেটা বলছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখনো এই ক্রাইসিস মানে যেটা আমরা দেখছি বিভিন্ন জায়গাগুলোতে, এটা ম্যানেজমেন্টের একটা মানে ঘাটতি শুধু না, এটা বেশ বড় ধরনের ঘাটতি। খালি আমি বলে দিলাম, এখানে এই আলোচনাটা হয়েছে, বলে দিলে হবে না যে আমার তেলটা আছে। এই যে রেশনিং এর ব্যবস্থা, এই যে যেটা বলছে, এটাকে অস্বীকার করার কোনো পথ নেই। প্যানিক যারা দায়িত্বশীল অবস্থায় আছে তারাই যদি তাদের আচরণ, হ্যাঁ আচরণে আর কি বক্তব্যে এটা করে ফেলে, আমার কাছে তেল থাকার পরও এই জিনিসটা ঘটতে পারে। যে যেরকম ওই যে বিভিন্ন আর জাতিগত ব্যাপারটা আমি একটু আগেই বললাম, আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, হঠাৎ উতলা হয়ে যাওয়া, মানে অন্য কিছু ভাবনা চিন্তার আগে এমন ভাবে কিনে রাখি যে 2 দিন পরে পচে যায় জিনিস, কিন্তু এটা কিনে ফেলি। যে তেলটা কোথায় রাখবে এটা কোনো ব্যাপার না। আর এক শ্রেণী আছে যে বিপদের মধ্যে তারা লাভ খুঁজে, মানে সারা বিশ্বে একটা বিপদের মধ্যে দেশ মানে পৃথিবী এগোচ্ছে, সেই জায়গাটা আমাদের ব্যবসারা না ব্যবসাদাররা লাভ করবে না এটা আমি বলি না, কিন্তু সবকিছু জেনে বুঝে তো লাভের ব্যাপারটা আসে। মানে 1000 লিটার মানে গোয়াল ঘরে যখন পাওয়া যায়, পানির ট্যাঙ্কি পাওয়া যায়, তখন আমার কাছে মনে হয় এটা কি ধরনের মানে ঘটনা।
আছে না? সেই জন্য আমাদের কাছে মনে হয় সরকার যেভাবে বলছে এইভাবে না, আরো হয়তো ক্লিয়ার, আরো পরিষ্কার করে। আর ওই যে আপনি বললেন না, এটা হচ্ছে একটা জাতিগত ক্রাইসিস, সবাইকে নিয়ে আমার এগোতে হবে। আমি অ্যাবসলিউট মেজরিটি পাইছি, বিএনপি অ্যাবসলিউট মেজরিটি, তার মানে এই নয় যে আমার আর দরকার নাই। জিয়া রহমান থেকে শুরু করে অতীতে সব সরকারই কখনো কখনো যেসব ক্রাইসিসগুলো ফেস করছে ওইদিকে আমাদের একটু নজর দিতে হবে। সেই জন্যে আর এখন এই যে ক্রাইসিসটা, মানে এটা মীমাংসার দিকে যাবে না আরো বড় করে দেখা যাবে, এটাও আমাদেরকে ভাবতে হবে, মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধটা কতটা প্রলম্বিত হয়েছে। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে, জি। না হলে বিপদ হতে পারে। গোলাম মাওলা রনি, একটু ভিন্ন প্রসঙ্গ দিয়ে আলোচনা শুরু করতে চাই। গণভোট সহ অন্তর্বর্তী সরকারের জারি করা 16টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ, এর মধ্যে আছে গণভোট, গুম প্রতিরোধ অধ্যাদেশ। এই নিয়ে আজকে সংসদেও বিতর্ক হয়েছে এবং সব মিলিয়ে সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোট বিতর্ক আসলে কোন দিকে যাচ্ছে, কত দূর যাবে? না, বিএনপি যে এরকম কাজ করবে আমরা তো সেই ওই আমল থেকে বলে আসছিলাম। বিকজ সেই আলী রিয়াজ কমিশনের মাধ্যমে যে একটা কৃত্রিম বলয় তৈরি করে ওই সময় বিএনপির উপর শারীরিক এবং মানসিক যে নির্যাতন করা হয়েছে এবং তাদেরকে যে কাজগুলো করতে বাধ্য করা হয়েছে, নোট অফ ডিসেন্ট দিতে বাধ্য করা হয়েছে, অনুষ্ঠানে যেতে বাধ্য করা হয়েছে, তো আলটিমেটলি এই বিষয়গুলো ঘটবে। এখন যেটা ঘটবে এটা আমরা অনেক আগেই, অর্থাৎ ইউনূস জামানাতে বলেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসলে এটা টোটাল ক্ষমতাটা তারা পার্লামেন্টে নিয়ে যাবে। 2 নম্বর হলো যে এখানে গণভোটের যে বিধান যেভাবে করা হয়েছে এটা আসলে কোনোভাবেই, মানে যদি এটা বৈপ্লবিক সরকার হতো, পুরো পার্লামেন্টের মানে পার্লামেন্ট না হতো, কেবলই মাত্র একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হতো, তাহলে হয়তো এটা সম্ভব ছিল। কিন্তু তা না করে এখন দেখা গেল ফুল একটা পার্লামেন্ট করে সেই পার্লামেন্টকে আবার 6 মাস কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির উপরে থাকবে তারা, সেই আগের সেই চুক্তি মোতাবেক জুলাই সনদ পাস করবে, কনস্টিটিউশনাল সেই অ্যামেন্ডমেন্টগুলো করবে, নতুন রিরাইট করবে, তারপরে 6 মাস পরে তারা অ্যাজ এ রেগুলার পার্লামেন্ট হিসেবে কাজ করবে। তো এটা হয় কি সংসদীয় রাজনীতির ইতিহাসে, তারপরে পলিটিক্যাল হিস্ট্রিতে এরকম নজির আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি নিকটতম পৃথিবীতে দেখিনি, কোথাও এরকম সংসদে চালু হয়েছে। ফলে এখন যা হবার তাই হচ্ছে, মানে বিএনপি এখন যা কিছু করছে এর বাইরে আসলে বিএনপির কোনো অপশন নেই, তাকে এটা করতে হবে। আর বিরোধী দল যে যারা আছে তারা তো মূলত গত 17 মাস ধরে তাদের একটা বিরাট প্রভাব ছিল সরকারের উপরে, সরকারের উপরে। মানে এটা মনে হতো যে জামাত এবং এনসিপি তাদের একটা প্রক্সি সংগঠন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজত্ব বা তার যে শাসনকাল। তাই 17 মাসে বসে তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো তারা তাদের মতো করে তৈরি করে ফেলেছে। এখন ক্ষমতার স্টিয়ারিংটা জনাব তারেক রহমান সাহেবের হাতে, তিনি তো তার সুবিধা মতো সবকিছু করবেন। এখন তো 11 দল আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। আন্দোলন তো তারা করবে, আমার তো ভয় হচ্ছে যে শনিবার দিন পুরো বাংলাদেশ অচল হয়ে যায় কিনা। ঢাকা শহরে তো জামাতের ডাকে যদি 50 লাখ চলে আসে, এই মানুষের তো বিশাল একটা অবস্থা হয়ে যাবে। আর কি অবস্থা, তো এটা জনাব তারেক রহমান সাহেব হয়তো এই ভয়েই এখন পর্যন্ত রাতে 11টা-12টা পর্যন্ত সে ক্যাবিনেট মিটিং চালাচ্ছে যে কী করে জামাতের এই আন্দোলন আমরা মোকাবেলা করব। তো এটা এসেছিল কি রাজনীতি, তো এখানে উনি ক্ষমতা আসছেন, ক্ষমতার চেয়ারটা এত সেন্সিটিভ, এখানে তিনি জামাতকে কোনো ফ্যাসিলিটিস, এবি পার্টিকে কোনো ফ্যাসিলিটিস দেওয়ার জন্য তিনি সেখানে বসেননি। তো তাকে বাধ্য করতে হবে, রাজপথে বাধ্য করতে পারে। সেটার জন্য জামাতের আমির বা অন্যান্য যারা আছেন তারা রাজপথে চেষ্টা করবেন। আবার একই সঙ্গে কিন্তু পার্লামেন্টে যেমন দেখলাম একটা দৃশ্য দেখে আমার খুব চোখ জুড়িয়ে গেছে, এটা কখনো হয়নি। দেখলাম যে আমিরে জামাত তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাকে সম্মানের সহকারে ডেকে আনা হয়েছে। এটা আমাদের দেশের বিরল একটা ঘটনা। এবং দুজন বসে আছেন, তাদের যে আই কন্ট্যাক্ট, বডি কন্ট্যাক্ট, এটা দেখে মনে হয়েছে তাদের মধ্যে একটা মোটামুটি সৌহার্দ্যপূর্ণ ব্যক্তিগত সম্পর্ক এখনও আছে। আপনি তো এখানে রওশন এরশাদকে আর আগে সেই শেখ হাসিনাকে বসাই দিতেন, দেখতেন যে একজন দক্ষিণ দিকে তাকিয়েছে আর একজন উত্তর দিকে তাকিয়েছে, কিন্তু ওখানে দৃশ্যটা এরকম মনে হতো না। ফলে সবাই যার যার জায়গা থেকে এখনো পর্যন্ত যে কাজগুলো করছে পলিটিক্যালি, আমার কাছে মনে হচ্ছে না যে শালীনতার সীমা অতিক্রম করেছে, বা আমার কাছে মনে হচ্ছে না যে কেউ তার যে
যাকে বলে হাওতা আছে বা আওতা আছে, যে সার্কেল আছে, সেই সার্কেলের বাইরে সীমা সীমা অতিক্রম অতিক্রম করছেন। হ্যাঁ কেউ এখন পর্যন্ত করে নাই। এটা রাজনীতির একটা নর্মাল গেম, এই গেমটা চলছে এবং এটা না থাকলে আসলে রাজনীতি থাকে না। আপনি যদি বিরোধী দলের কথা মতো যদি সরকার চলে তাহলে সরকার থাকার দরকার নেই। আবার যদি সরকারের কথা মতো সবাই যদি বিরোধী দল সবসময় ইয়েস হুজুর করে, তাহলে তো সেই এরশাদের জামানাতে গৃহপালিত বিরোধী দল ছিল, সেটাই তো। জামাত আসলে গৃহপালিত বিরোধী দল হতে চায় না, তাদের মধ্যে অনেক বিপ্লবী আছে, তাদের মধ্যে অনেক অনেক সেই বিশ্ববিখ্যাত লোকজন আছে। তো যারা মনে করে বাংলাদেশে একটা এমিরেটস গঠন করতে চায়, যারা একটা ইসলামী রেভলিউশন করতে চায়, যারা বাংলাদেশকে মানে আফগানিস্তানের সাথে একটা উন্নততর ইসলামিক রাষ্ট্র করতে চায়, তারা তুরস্ককে অতিক্রম করে এরদোয়ানের সাথে বড় কিছু একটা বাংলাদেশে দেখাতে চায়। তো এই যে তাদের যেটা ভিশন এবং মিশন আছে, সেই ভিশন এবং মিশন দিয়ে তারা যে কোনোভাবে বিএনপিকে ফাঁদে ফেলবে, কৌশল করবে। বিএনপি একটা মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হবে, তাড়াতাড়ি তারেক রহমান ফেল করবে, আমিরে জামাত আমিরুল মুমিনিন হবেন, আমিরে জামাত আমিরে মুসলিমিন হবেন। হ্যাঁ, এটা তো তাদের একটা আকাঙ্ক্ষা থাকবে, এটা তো খারাপ কিছু না। তো এটা চলছে, আমাদের যেমন সমস্যাও আছে, রাজনীতির মাঠ আছে। আমরা এত কিছুর মধ্যে আবার পেট্রোল পাম্পের ওই যে সমস্যা, যেমন একটা লোক সে গিয়ে খুব বিরক্ত, পেট্রোল পাচ্ছে না, কিন্তু বাইতুল মোকাররমে যদি আবার দেখা গেল জামাতের লোক একবার বিএনপিকে আচ্ছা মতো দুটো গালি দিচ্ছে, নাসিরুদ্দিন পাটোয়ারি একটা কথা বলছে, এটা নিয়ে কিন্তু মানুষ খুশি হবে যে না, বাপের বেটার মতো একটা কথা বলেছে। তো এটাই রাজনীতি, এটাই বাংলাদেশ, আমরা এটা অভ্যস্ত আর কি। জি, মুজিবুর রহমান মঞ্জু, এটাই কি রাজনীতি কিনা? এই যে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে এখন শেষমেশ 11 দলকে রাজপথে নামতে হচ্ছে শনিবার। না, 11 দলের তো ধরেন রাজনৈতিক জায়গায় যে সমস্যাটার সমাধান পার্লামেন্টে হবে না, সেটা নিয়ে তো রাজপথ উত্তপ্ত হবে, এটাই তো আমরা দেখে এসেছি, তাই না? একটা হচ্ছে যে আমরা যেটা চেয়েছিলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে রাজনীতিটা পার্লামেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং রাজপথে তো আমরা অনেক 15-16 বছর ধরে আমরা সংগ্রাম করেছি। তো এই 5টা বছর আমরা পার্লামেন্টারি পলিটিক্সটাকে আমরা একটু স্ট্রেংথেন করব। দেখেন, এই যে আজকে গণভোট বিতর্ক, এই যে আজকে বিভিন্ন অধ্যাদেশগুলো বাতিল, আদেশ বৈধ হয়েছে কি হয়নি, এই যে বিতর্কগুলো হচ্ছে, এই বিতর্ক তো আগে হয়ে গেছে। বিতর্কের মধ্য দিয়ে সমাধান হয় নাই বলেই গণভোটটা হয়েছে। আপনাকে যদি আমি বলি যে দেখেন, আমরা যেই সংস্কার বিএনপির যে 31 দফা, সেখানেই বলা হয়েছে যে বিএনপি একটা সংস্কার চায়, এবং সেই সংস্কারে দেখেন বিএনপির প্রস্তাবে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেটা হচ্ছে আমাদের সংবিধানের মূল ও চরিত্রের পরিবর্তন। তাহলে আপনাদের সংস্কার মাস্ট। এখন সেই ভিত্তিতে কিন্তু সংস্কার কমিশন হয়েছে। সংস্কার কমিশনগুলোতে আমরা সব রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছি, বিএনপিও এই বান্ডেল নিয়ে গিয়ে প্রস্তাব দিয়েছে, এবং সেই প্রস্তাবগুলোকেই কিন্তু এক ধরনের সম্পাদনা করে ঐকমত্য কমিশনে আমরা আরো প্রায় কয়েক মাস আমরা সেখানে আলোচনা করেছি। এই টোটাল প্রসিডিউরে আপনি পার্টিসিপেট করেছেন। হ্যাঁ, আপনার কোথাও কোথাও দ্বিমত ছিল, এটা তো থাকবেই, সবাই আমরা একমত হতে পারবো তা না, একমত হওয়ার আমরা চেষ্টা করেছি। যেগুলো একমত হয়েছি সেগুলো অনেকগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন হয়ে গেছে। এখন আপনি যদি সেই অধ্যাদেশগুলোকে আবার প্রশ্নবিদ্ধ করেন, তাহলে বোঝা যাবে যে আপনি তখন একমত হয়েছিলেন, এবং আমরা যে আশঙ্কাটা করেছি যে ক্ষমতায় আসলে কিন্তু আপনি চেঞ্জ করবেন, আপনার ক্ষমতা যাতে খর্ব না হয়। এই যে দেখেন, একটা কথা বলা হয় যে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করেছি। হ্যাঁ, খর্ব করতেই তো চেয়েছি, কারণ প্রধানমন্ত্রীর ওই যে কোথায় একটা মানুষ পড়ে গেলে প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়, কোথায় একটা বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়, তাই না? এইটাকে বদলানোর জন্যই তো আমরা বলেছি যে আমরা একটা নতুন সেটেলমেন্ট চাই, যে সেটেলমেন্টে ক্ষমতা ভারসাম্য আসবে। মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিচার বিভাগ, আমাদের আইন বিভাগ আলাদা আলাদা করে দায়িত্ব পালন করবে। এখন আপনি আলোচনায় অংশগ্রহণ করেছেন, আপনি অধ্যাদেশের সাথে একমত হয়েছেন, আপনি গণভোটের সাথে একমত হয়েছেন। এখন এসে আপনি বলবেন যে গণভোটের সাথে তো আমাকে জোর করে করানো হয়েছে, যেটা যে রনি ভাইয়ের মতো একজন বিচক্ষণ লোকও বলছেন যে বিএনপিকে চাপ দিয়ে করানো। আরে ভাই, বিএনপি কি একেবারে চাপ দিয়ে করানোর মতো জিনিস? কেন বিএনপি ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘে যায় নাই, চাপ দিয়ে নিয়ে গেছে বিএনপিকে? আমরা তো বরং দেখেছি যে বিএনপি পাল্টা চাপ দিয়েছে অনেক কিছুতে, যেটাতে আমরা একমত হতে পারি। যেমন রাষ্ট্রপতি পরিবর্তন করে বিএনপিটাই প্রিভেল করেছে, ঠিক আছে? এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির দ্বিমত ছিল, কই এখন আওয়ামী লীগকে তো নিষিদ্ধতা বিএনপি তো প্রত্যাহার করছে না। বিএনপি এত অধ্যাদেশ বাতিল করছে, তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা তো ওনারা প্রত্যাহার করে দিচ্ছে না, বরং আমরা দেখলাম যে মির্জা ফখরুল সাহেব বলছেন যে আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা থাকবে।
এখন কথা হচ্ছে আপনার সুবিধা মতো যেটা, সেটাকে আপনি সংবিধান বা বিভিন্ন দোহাই দিয়ে ওকে রাখবেন, যেটা আপনার পছন্দনীয় না সেটাকে আপনি বাদ দিয়ে দেবেন। এই যে দেখেন যে অধ্যাদেশগুলো বাদ দেওয়া হয়েছে, এই অধ্যাদেশগুলোতে কিন্তু বিএনপির কমিটমেন্টের মানে ব্রেক করেছে। আমি যদি এখন আপনাকে পড়ে পড়ে শোনাই 31 দফায় বিএনপি কি বলেছিল আর এই অধ্যাদেশগুলোর সাথে কি কনফ্লিক্ট করছে। এখন ক্ষমতায় যে যায় সে যদি মনে করে যে আমি যা অতীতে বলেছিলাম সেটা এখন আর রাখার দরকার নাই, তাহলে এটা তো বাধ্য হয়ে রাজপথে যাবে। আজকেও আমরা একটা সমাবেশ করেছি রাজপথে, আমাকে তো এই আর্গুমেন্টগুলো জনগণের কাছে বলতে হবে। আমি যদি জনগণের হয়ে কথা না বলি তাহলে জনগণ তো আমাকে প্রশ্ন, সমাধান কি তাহলে রাজপথেই মিলবে? আমাদের বাংলাদেশ তো এটা একটা দুর্ভাগা জাতি, আমাদের সমাধান তো রাজপথে হতে হয়েছে। আমাদের এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমাধান হয় নাই তো। আমাদের স্বাধীনতা যুদ্ধটাই তো হয়েছে মানে মানে পার্লামেন্টের ইলেকশনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই বলেই তো মুক্তিযুদ্ধ হয়েছে। এরশাদ সাহেব তার ক্ষমতা কুক্ষিগত করেছিলেন বলেই তো 90-এর গণঅভ্যুত্থান হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কেন? বারবার আমাদেরকে বঞ্চিত করা হয়েছে গণতান্ত্রিক অধিকার থেকে, সেজন্য। সুতরাং আমি মনে করি না, আমরা চাই বিএনপি এত কষ্ট করে এত সংগ্রামের পর ক্ষমতা এসেছে, এত কমিটমেন্ট দিয়েছে, 31 দফা দিয়েছে। বিএনপি যদি 31 দফার উপর থাকে, বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন করে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি না করে তাহলে আমাদের দায়িত্ব কি? আমি বারবার একটা প্রশ্ন করি যে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজন ঋণখেলাপিকে বসাবেন, আমি বিরোধী দল হিসেবে আমি কি এই কথাটা যে অন্যায় হচ্ছে আমি বলবো না? আপনি বলেছেন কোনো দলীয়করণ করবেন না, কিন্তু আপনি সব জায়গায় দলীয়করণ করছেন। বিরোধী দল হিসেবে আমার দায়িত্ব না সেটা বলা, সেটা আমি রাজপথে বলবো না ফেসবুকে বলবো না আমি সংসদে গিয়ে বলবো, আমি যেখানে দায়বোধ করবো সেখানে আমি বলবো, এটা আমার কর্তব্য।